বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, নদীমাতৃক বাংলাদেশে বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি যে নদীর নাম উচ্চারিত হচ্ছে সেটি তিস্তা নদী, এবং আমাদের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে অর্থাৎ বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সেটিও তিস্তা নদী এবং তিস্তার পানি বন্টনের সমস্যা। এটি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক বাদ বিবাদ হচ্ছে এবং অনেক রকমের আন্দোলন আমরা দেখেছি। গতকাল থেকে দুদিনের একটা কর্মসূচি দেশের একটি অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পালন করছে তিস্তা পারে নদী রক্ষা আন্দোলন কর্মসূচি, এবং আজকে মূলত আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার টেবিলের একেবারে অপর প্রান্তে রয়েছেন পানি সম্পদ এবং জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ এমেরিটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। তার পাশে বসা আছেন যুক্তরাজ্যের নদী রক্ষা নেটওয়ার্কের প্রেসিডেন্ট ডক্টর রফিকুল হাসান খান, এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন শিক্ষক, গবেষক এবং নদী ও পরিবেশ বিষয়ক সংগঠক ডক্টর তুহিন ওয়াদুদ। স্বাগত আপনাদের তিনজনকেই তৃতীয় মাত্রায়। আমি প্রফেসর ডক্টর আইনুন নিশাত আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিস্তা এলাকায় বিভিন্ন পয়েন্টে জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি পালন করছে আপনি জানেন, এবং অন্যদিকে বিভিন্ন জাতীয় দৈনিক জানাচ্ছে যে শুষ্ক মৌসুমের শুরুতে হঠাৎই তিস্তার টালিয়া পয়েন্টে পানি প্রবাহ বাড়ছে। আপনার কাছে ব্যাখ্যাটাকে একটু আমরা শুনতে চাই, ডিটেলে যাবার আগে শুরুটা আপনাকে দিতে। ধন্যবাদ। তিস্তা বাংলাদেশের চতুর্থ প্রধান নদী। তার থেকে বড় কথা হচ্ছে এর উপরে নির্ভরশীল অনেক মানুষ। আপনারা এখানে লিখেছেন যে তিস্তা বাঁচাও, নদীটা বাঁচাও, কিন্তু একই সাথে বলা উচিত যে তিস্তার দুই পারের লোকজনকে বাঁচাও, তিস্তার চরে যারা থাকে তাদেরকেও বাঁচাও। অর্থাৎ তিস্তা, তার সাথে প্রকৃতি, তার সাথে কেন্দ্র করে যে মানুষ, যাদের জীবিকা, যাদের খাদ্য নিরাপত্তা সব কিছু নির্ভর করে। মোটা দাগে বললে তিস্তা নিয়ে যে সমস্যাটা, 6টা দাগ করা যেতে পারে, কিন্তু তার আগে বলি ভারতের সাথে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে 1951 সনে। আবার রিপিট করছি, 1951 সনে। এর আগে ব্রিটিশরা 1944-45 সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে তিস্তার পানি ব্যবহারের জন্যে মহাপরিকল্পনা করে। তখন পরিকল্পনাটা ছিল দার্জিলিংয়ের কাছাকাছি তার একটা ব্যারাজ করবে নদীর আড়াআড়ি। আমার টার্মগুলো কিন্তু আপনি খেয়াল করবেন, যেটা নিয়ে বাংলাদেশের বিশেষজ্ঞদের সাথে আমার প্রায় ঝগড়া লাগে, কারণ টার্ম ক্লিয়ার করতে পারেন না। সো ব্যারাজটা হচ্ছে নদীর আড়াআড়ি, সেখানে কোনো জলাধার নেই, পানির প্রবাহটাকে দুই পাশে ইচ্ছামতো প্রবাহ করানো যায়, এই হচ্ছে ব্যাপার। এবং তখন উত্তরবঙ্গে, যেখানে আজকে তার কিছু অংশ ভারতে, কিছু অংশ বাংলাদেশে, যেখানে সেপ্টেম্বর অক্টোবর মাসে অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসে পানির অভাব হয়, এবং সেই সময় বাংলাদেশে পশ্চিমবঙ্গে বলি, বাংলাদেশ বলি, উত্তরবঙ্গ বলি, ভারতের পাঞ্জাব বলি, একটাই ফসল ছিল। সেই ফসলটা হচ্ছে বোরো ধান, ভুল বললাম, আমন ধান। এখন আমাদের প্রধান ফসল বোরো, কিন্তু তখন বোরো হতো না, কারণ শীতকালে বৃষ্টি নেই এবং ওখানে কোনোই বৃষ্টি নেই, শুকনো জায়গা। তাহলে আমন ধানটার ক্ষেত্রেও প্রবলেম ছিল, বর্ষার শেষের দিকে বৃষ্টি থেমে যেত। ঢাকাতে যে বৃষ্টি শুরু হয় জুন মাসের মাঝামাঝি, সেটা দিনাজপুর পৌঁছতে জুলাই মাঝামাঝি হয়ে যায়। আবার ওখান থেকে বৃষ্টিটা থেমে যায়, যেটা সেপ্টেম্বরের মাঝামাঝি, যেটা ঢাকায় থামে সেপ্টেম্বরের শেষে। অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর কিংবা ভাদ্র আশ্বিন মাসে উত্তরবঙ্গে, আবারও ওপারেও এপারেও পানির অভাব। এই নিরাপদ ধানটাকে যদি নিরাপদভাবে তুলে আনতে চাই, তাহলে সম্পূরক সেচ, সাপ্লিমেন্টারি ইরিগেশন দিতে হবে, এই হচ্ছে মোদ্দা কথা। কাজে ওরা সেখান থেকে প্ল্যান করে খাল কেটে পানি নিয়ে আসবে। পানিটা তারা নেয়ার প্ল্যান হচ্ছে পশ্চিম দিনাজপুর, বাংলাদেশের দিনাজপুর, জয়পুরহাট, এমনকি নওগাঁ, যে অংশটা শুকনা, এবং বগুড়া, রংপুরের অল্প কিছু অংশ। 47-এর পরে পরিবর্তিত অবস্থা হলো। তখন ভারত একটা ব্যারাজের পরিকল্পনা করলো, যেটা তারা করেছে গাজলডোবাতে, বর্ডার থেকে অনেক দূরে। আর আমাদের এখানে পরিকল্পনা হলো একেবারে বর্ডার কাজ ঘেঁষে ডালিয়া নামক স্থানে। সবাই ভুল করে। এই ব্যারাজটার উদ্দেশ্য হচ্ছে বর্ষাকালের শেষে পানি দেয়া,
এটা কিন্তু শীতকালে পানি দেওয়ার প্রকল্প না। এখন একটা সংখ্যা যদি দেখেন, আমি আমার 6টা পয়েন্টে আসছি, সেটা হচ্ছে ভারতের পানির চাহিদা হচ্ছে 16,000 কিউবিক ফিট পার সেকেন্ড ডান তীরে, এবং তারা ডান তীরে সেই চিকেন নেকের ভিতর দিয়ে একেবারে মালদা পর্যন্ত আসে, কিছু পানি বিহারের দিকেও টেনে নিয়ে যায়। আর বা তীরে 5,000 কিউসিকের আরেকটা ক্যানাল তারা কাটার কাজ শুরু করেছে। তাহলে 16 যোগ 5 ইকুয়াল টু 21, আর আমাদের হচ্ছে 8, 5টা এখনো হয়নি, 16 যোগ 8 ইকুয়াল টু 24। এখন সেপ্টেম্বর অক্টোবর মাসের শেষ নাগাদ 24-25 আছে, যে কারণে আমাদের কাজ হয়। যেমন এবছর যে খরা গেছে, আপনি তিস্তা ব্যারাজের এলাকাতে সবুজ ধান পাবেন, কারণ তারা সেচের পানি পাচ্ছে। কিন্তু ওখানকার গ্রামের লোকের চাহিদা হচ্ছে এখন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বড় সিজনে পানি চাই, পানি এখন নাই। এবং এই সময়টাতে প্রাকৃতিকভাবে ভারতের প্রকল্প হওয়ার আগে পানি 6,000, 7,000, 8,000 কিউসেকে নেমে আসতো। তাহলে এখন যে পরিমাণ পানি আছে, দুজনের চাহিদা মেটানো সম্ভব না, কাজে দুই দেশের মধ্যে একটা ভাগাভাগি করতে হবে। কিন্তু সারা বছর যে পরিমাণ পানি আছে সেটা সঠিক ব্যবস্থাপনা করলে কিন্তু এটা মেটানো সম্ভব। যে কারণে ভারত বাংলাদেশের সাথে 2011 সনের সেপ্টেম্বর মাসে চুক্তি সই করেছে, এখন থেকে নদী অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা করতে হবে। অর্থাৎ সিকিম থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গ, দার্জিলিং অঞ্চলের ভিতর দিয়ে মেখলিগঞ্জ শহরের পাশ দিয়ে বাংলাদেশে ঢুকলো যেটা, এবং ঢুকছে নদীটা, বর্ডারটা কিন্তু এরকম কোনাকুনি, ও ডান তীর আর বা তীরের মধ্যেও প্রায় 15 কিলোমিটার কি তারও বেশি পার্থক্য আছে। এখন বর্ষার সময় এই পানিটা নেমে বেড়ে যায় 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ কিউবিক ফিট পার সেকেন্ড। অ্যাবাউট 1.5 লক্ষ কিউবিক ফিট পার সেকেন্ড হলে এটা কানায় কানায় ভরে যায়, এবং এটা আপনার ওই জুন, জুলাই, অগাস্ট মাসে থাকে। এবং এই সময় স্বাভাবিকভাবেই চরগুলো ডুবে যায়। কাজে চরে যখন পানি ওঠে খুব স্বাভাবিক, কিন্তু আমরা চিৎকার করি বন্যা। কিন্তু এটা যখন 1.5 লাখ বেরিয়ে 2 লাখ, 3 লাখ, 4 লাখ হয়, তখন কিন্তু 2 পাড়ে বন্যা হয়। এখন 2 পাড়ে বাঁধ আছে, এমব্যাঙ্কমেন্ট আছে, এই এমব্যাঙ্কমেন্টগুলো মাঝে মাঝে ফেল করে, ভেঙে যায়, ভাঙলেই 2 পাড়ে বিস্তীর্ণ বন্যা হয়। তো তাহলে দেখেন, একদিকে প্রাকৃতিক প্রবাহ ছিল 7,000, 8,000 কিউবিক ফিট, সেটা কিন্তু প্রাকৃতিকভাবেই বর্ষার সময় হচ্ছে 3 লাখ, 4 লাখ। 4 লাখ কিউসেক হলে কিন্তু আরেক বিপদ হয়। আমাদের তিস্তা ব্যারাজ যেটা করা আছে, এটার স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি থাকে না তখন এই ব্যারাজকে বাঁচানোর জন্যে বাংলাদেশ সরকার কিংবা পানি উন্নয়ন বোর্ড এর বা পাশে, মানে নদীর প্রবাহের দিকে তাকালে ডান পার হচ্ছে ডান তীর, বা পার বার তীর, সো ব্যারাজটার একটু উজানে এটা ভেঙে দেওয়া হয়। ভেঙে দিলে ওই বন্যার পানি একেবারে লালমনিরহাট কিংবা ওই এলাকা জুড়ে বিরাট একটা বন্যার সৃষ্টি করে। তাহলে একটা বন্যা হচ্ছে প্রাকৃতিক, আরেকটা বন্যা প্রাকৃতিক, কিন্তু মানুষ এটাতে কন্ট্রিবিউট করছে। তাহলে আমার 5টা সমস্যার একটা সমস্যা হচ্ছে বর্ষার বন্যা, উপচে 2 পারে পানি আসে এবং চরগুলো ডুবে যাবে, খুবই স্বাভাবিক। এবং যখন খবরের কাগজে বন্যার ছবি ছাপে, সাংবাদিকরা আমাকে ফোন করলে আমি বলি যে ভাই, এটা কবে কোথায় ছবি তুলেছেন এটা বলতে হবে, এটা যদি চরের ছবি হয় এটা খুব স্বাভাবিক। 3 নম্বর হচ্ছে শুকনো মৌসুমের যে পানির অভাব, এর সাথে হচ্ছে 2 দেশের ব্যারাজের কারণে আমাদের ব্যারাজ তো এখন পানি পায় না, ভারত থেকে পুরোটাই তুলে নেওয়া হয়, এবং ভারতের ব্যারাজ থেকে বাংলাদেশের ব্যারাজের মাঝে প্রাকৃতিক কারণে 1,000-2,000 জেনারেটেড হয়। তো যেখানে দরকার 8,000 সেখানে আসে 1,000। এখন প্রশ্ন হচ্ছে প্রকৃতির জন্য কতটা লাগবে। শেষ যে চুক্তিটা হতে হলো না রাজনৈতিক কারণে, এটাতে যতটুকু শুনেছি বাংলাদেশ পাবে 37, 37.5, ভারত পাবে 42, 42.5, আর 20 থাকবে রিজার্ভ প্রকৃতির জন্যে। আমরা বলতে চেষ্টা করি প্রকৃতির জন্যে। তো তাহলে বর্ষার শেষে পানি চাই, বর্ষার শুকনো মৌসুমে পানি চাই, প্রকৃতির জন্য পানি চাই, বন্যা নিয়ন্ত্রণ চাই, তার সাথে আছে নদী ভাঙে, প্রচণ্ড ভাঙে, এবং নদীতে প্রচুর সেডিমেন্ট আসে। আমি কিন্তু সেডিমেন্ট বলেছি, পলি বলিনি। আপনি যদি ডালিয়াতে আমাদের যে ব্যারাজ আছে তার থেকে 4-5 কিলোমিটার সামনে যান, বাংলাদেশের ভিতরই দেখবেন যে গ্রামের লোক টুকরি দিয়ে
পানির মধ্যে ধরে রেখেছে, ওতে প্রচুর নুড়ি পাথর আসে। তাহলে ওখানে বড় সাইজের পাথর আছে, ছোট সাইজের পাথর আছে, মোটা বালু আছে। এই সব কিছু মিলে যে বিভিন্ন বিষয়গুলো, এটা অববাহিকা ভিত্তিক সমাধান সম্ভব। প্রচুর পানি আছে বর্ষা সারা বছরে, কিন্তু শুকনো মৌসুমে আমাদের পানি নেই। কাজেই শুকনো মৌসুমের পানিটার বন্টনটা যদি আমরা প্রথম ধাপ মনে করি, এটার সমাধান একমাত্র পলিটিক্যাল ভিত্তিতে হতে পারে। আমি 1 মিনিটে শেষ করছি। আপনি প্রথমে একটা ছবি দেখালেন, যে দেখলাম আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তার সাথে আরও 4-5 জন, আমি সবাইকে চিনি না, 3 জনকে তো চিনলাম, তারা উপস্থিত। সম্প্রতি আমাদের পানি এবং পরিবেশ বিষয়ক উপদেষ্টা তিস্তার পাড়ে গিয়ে রংপুরে মানুষজনকে জড়ো করে তার দাবি তুলেছেন। একটা রাজনৈতিক দল আজকে এবং কালকে তারাও বিরাট আন্দোলন করছেন। তারা কথায় কথায় আইনের কথা বলেন। আমি সুযোগ পেলে বলবো, এই আইনের দ্বারা কিচ্ছু হবে না। কারিগরি ভিত্তি লাগবে, কিন্তু সমাধানটা হতে হবে 100% পলিটিক্যাল ভিত্তিতে। জি, আমি শুনবো আর আপনার কাছ থেকে। ডক্টর রফিকুল হাসান খান, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আমরা তিস্তা ব্যবস্থাপনা নিয়ে চীন এবং ভারতের দুটি প্রস্তাবের খবর নানা সময় আমরা গণমাধ্যমে দেখছি, এবং এর বিশদ আসলে দেশবাসী সেই অর্থে অবগত নন। আমি প্রফেসর আইনুন নিশাত নিশ্চয়ই অনেক জানবেন, কিন্তু সাধারণভাবে আমরা যারা সাধারণ মানুষ তারা খুব একটা জানি না। সো একজন এই বিষয়ে অ্যাক্টিভিস্ট হিসেবে আমি আপনার কাছে, আপনি কিছু জানেন বা এই প্রস্তাব দুটো সম্পর্কে আপনার কোনো বিশ্লেষণ থাকলে একটু শুনতে চাই। আপনি প্রথমে একটি কথা দিয়ে শুরু করেছিলেন, সেটা হচ্ছে যে হঠাৎ করে এই শুকনো মৌসুমে হঠাৎ করে পানিটা বেড়ে গেল কেন। আমি একটা রিপোর্ট দেখেছি, সেটা হচ্ছে হিন্দু পত্রিকায়, যে 27শে জানুয়ারির শেষ সপ্তাহে ওই সিকিমে একটা ধস নামে, সেটা হচ্ছে বরফের ধস নামে, যেটা গ্লেসিয়ার এটা হয়। এক মুহূর্তেই সেটা 50 বিলিয়ন কিউসেক পানি ওখানে জড়ো হয় এবং একটা বিরাট রিপল এফেক্ট সৃষ্টি করে। এই 24 ঘন্টার মধ্যে এটা স্যাটেলাইট দিয়ে ওরা প্রথমে দেখার পরে সঙ্গে সঙ্গে একটা ওয়ার্নিং সাইন তারা বলে। তার ফলে হয়েছে কি, তার কদিন পরে 16ই জানুয়ারি আমাদের তিস্তা ব্যারেজের সামনে দেখা যায় যে 4 সেন্টিমিটার পানি হঠাৎ করে বেড়ে গেছে, এবং তাদের 6টা সুইচ গেট ছাড়তে হয়েছে আর কি। তো 27শে জানুয়ারি সিকিমে হলো আপনার গ্লেসিয়ার ব্লাস্ট এফেক্ট, আর তার ফলে তার কদিন পরে আমরা বাংলাদেশে দেখতে পেলাম, এবং আমরা পরে বুঝতে পারলাম যে সেখানে আপনার রবি শস্যের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনাগুলো দেখে কৃষকরা আতঙ্কিত হয়ে পড়ে। যে আপনি যে কথাটি বলেছেন, যে তিস্তার ব্যাপারে কথা বলতে গেলেই আমাদের আন্তর্জাতিকভাবে জিনিসগুলো দেখা দরকার, এবং এটা সবাই আজকাল জানে। আমি এর আগে যে আমাদের অভিজ্ঞ প্যানেলে যিনি বললেন, সম্পূর্ণভাবে ঐতিহাসিকগতভাবে সত্য। আজকে আরেকটি জিনিস দেখতে হবে যে আমাদের উজানে ভারতের তিস্তা নদী কীভাবে তারা করছে। 411 কিলোমিটার এই নদীটির প্রায় 111 কিলোমিটার আমাদের দেশে। এই বাকি 300 কিলোমিটারের জায়গাটাতে আপনার এ পর্যন্ত 5টি প্রধান হাইড্রো ইলেকট্রিক ড্যাম দেওয়া হয়েছে। আজ পর্যন্ত সেটা দাঁড়িয়েছে 22-এ, 16টি কার্যকর করা হয়েছে এবং আরও 4টির প্রসেসে আছে। এগুলো বিভিন্নভাবে প্রভাবান্বিত করছে নদীটাকে, যেটা দক্ষিণের সবচাইতে বাংলাদেশের সীমান্ত থেকে যেটা সবচেয়ে কাছে সেটা হচ্ছে গজলডোবা থেকে পানি সেখানে নিয়ন্ত্রণ করে মহানন্দাতে নিয়ে যাওয়া হয়েছে, এবং মহানন্দা দিয়ে উত্তরবঙ্গের যেটা সেই কোচবিহার থেকে আরম্ভ করে
তার আগে শিলিগুড়ি থেকে কুচবিহার থেকে আরম্ভ করে পশ্চিম দিনাজপুর পর্যন্ত। আমাদের তথ্য অনুযায়ী আমরা দেখেছি ওখানে প্রায় 2600 কিলোমিটারের মতো ক্যানাল করে সেখানে ইরিগেশনের ব্যবস্থা করা হয়েছে। এই পানিগুলো তার ফলে আমরা দেখেছি যে আপনার যখন তিস্তা ব্যারেজ তৈরি করা হয় তখন সেখানে আমাদের বাংলাদেশের আসতো 60 বিলিয়ন ঘনমিটার পানি আর 49 মিলিয়ন আপনার পলি আসতো। সেটা আজকে দাঁড়িয়েছে 25.2 বিলিয়ন পানি আর 3.8 বিলিয়ন পলি। কাজে এটা তো বোঝার আর কোনো রকেট সায়েন্সের দরকার পড়ে না যে এটার এফেক্ট বাংলাদেশে কী হয়েছে। এই হচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতিতে আমি অধ্যাপক আইনুল ইশরাতের সঙ্গে একমত। এখানে আইনের কথা বলা হয়েছে যে পানি বন্টনের আইন এত ভাগ আমাদের আসবে, এত ভাগ। এটা হয়তো কিছুটা থিওরিটিক্যাল ডিসকাশনের মতন অবস্থা হয়েছে। এটা একমাত্র যদি কংক্রিট সমাধান না হয় তাহলে বাংলাদেশের এই নদী বাঁচানো যেটা এবং নদী পাড়ের মানুষকে বাঁচানোর প্রায় 2 কোটি উপরে মানুষ আজকে এফেক্টেড। ওখানে বাংলাদেশের প্রায় 19টি জেলা, যেটা উপজেলা থেকে জেলা হয়েছে, এবং বাংলাদেশের শস্য ক্ষেত্রে 14% যারা কন্ট্রিবিউট করে সেখানকার কৃষকরা, এরা সবাই একটা আতঙ্কিত অবস্থার মধ্যে রয়েছে এবং তারা এই আন্তর্জাতিক টানাপোড়েনে তারা কিভাবে এটার করবে সেটা আজকে আমাদের ভাবার দরকার আছে। এটা কোনো রাজনৈতিক দলের এককভাবে না, এটা আমাদের একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা এই জিনিসগুলো আমরা বিভিন্ন গ্লাসগোর কপে আমরা তুলে ধরেছি যে আন্তর্জাতিক মহলে যে বাংলাদেশের নদীগুলোর অবস্থা কি। আপনি চীন বা ভারতের প্রস্তাব নিয়ে কিছু বলবেন? এখন এটার যদি বলতে হয় যে এ ব্যাপারে যেটা প্রস্তাবটা এসেছে, যেটা প্রাক্তন প্রধানমন্ত্রী চীনের সঙ্গে আলাপ করেছেন, সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে জনগণের অনেক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, কিন্তু বৈজ্ঞানিকভাবে জিনিসগুলোকে বিবেচনা করার দরকার আছে। তাদের উদ্দেশ্যটা কী ছিল? একটা হচ্ছে নদী ভাঙ্গন রোধ, একটা হচ্ছে পানির ধারণ ও নব্যতা, নদীর নব্যতাটাকে বাড়ানো, শিল্প এবং নগরায়ন যেটা অঞ্চলগুলোর বেসিসে, সেচার আওতাভুক্ত নিয়ে আসা অনেক জমিগুলোকে, পরিবেশ এবং সেই ব্যাপারগুলোর পরিবেশ এবং বাস্তবতার পরিপ্রেক্ষিতে মানুষের যে সুবিধাগুলো বাড়ানো। এই 6-7টি লক্ষ্য করেই এটা বলা হয়েছিল। চায়না পাওয়ার এবং ইয়েলো রিভার যে ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছে বলা প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী এটার ব্যাপারে প্রেসিডেন্ট সিকে একইভাবে ভারত উৎসাহ দেখিয়েছিল। হ্যাঁ, পরবর্তীতে ভারতও, চীন যখন উৎসাহ দেখিয়েছিল ভারতে উৎসাহ এখন দেখিয়েছিল। আমরা যেটা শুনেছি, এটার বাস্তবতা আমি জানি না, যে তিস্তা প্রজেক্টের 3টাকে স্তরে ভাগ করা হয়েছিল। প্রথম 39 কিলোমিটার আপনার তিস্তা ব্যারেজ থেকে আপনার মণিপুর ঘাট পর্যন্ত যে ব্রিজটা আছে সেই পর্যন্ত, তারপর সেখান থেকে কাউনিয়া থেকে 2টো, এটা 29 কিলোমিটার, আর তারপরের হচ্ছে শেষ কাউনিয়া থেকে আপনার এই চিলমারি বন্দর পর্যন্ত, যেটা আরও 29 কিলোমিটার। সেখানে ভারতের যেটা জানা যায় যে ভারত সেখানে আপত্তি করে যে এখানে চীনের যারা আসবেন তারা আমাদের প্রতিরক্ষার ব্যাপারে আমাদের অনেক সমস্যার সৃষ্টি করতে পারে, কারণ এর উপরেই হচ্ছে যেটা চিকেন নেক বলা হয় সেটার ব্যাপারে।
আমি আসছি আবার আপনার কাছে। ডক্টর তুহিন ওয়াদুদ একটু আমাদেরকে বলবেন যে এই যে চীন থেকে ভারত থেকে যে প্রস্তাবগুলো, আমি জানি না এই সরকারের সময় সেই প্রস্তাব নিয়ে কোনো ধরনের অগ্রগতি বা এগুলো প্রত্যাখ্যান করা হয়েছে কিনা, কিন্তু এগুলো কোনো স্থায়ী সমস্যার সমাধান কিনা, নাকি এগুলো কোনো বিপর্যয় তৈরি করবে বাংলাদেশের, এবং এই পরিস্থিতিতে আসলে বাংলাদেশের কি করা উচিত? ধন্যবাদ। আইনুল ইশাদ স্যার আলোচনার শুরুতে বলছিলেন যে তিস্তা নদীর কথা বলতে গিয়ে বলছেন যে তিস্তা পাড়ের মানুষের কথাও বলতে হবে, শুধু নদীর কথা নয়, তিস্তা পাড়ের মানুষের কথাও বলতে হবে। আমি তো যেহেতু এই অংশে থাকি, এই এলাকায় থাকি, এই নদীর পাড়ে ঘুরে বেড়াই, নদী নিয়ে কাজ করি, ফলে আমি এখানকার মানুষের দুঃখ দুর্দশার যে করুণ চিত্র সেটা খুব কাছে থেকে দেখি। প্রতি বছর একটা খসড়া হিসেব নিকেশ করে দেখা গেছে যে 1 লাখ কোটি টাকার মতো ক্ষতি হয়। অর্থনৈতিক ক্ষতিটা আপনি একটা বিবেচনায় নিতে পারেন, কিন্তু যখন বাড়ি ভেঙে যায়, স্মৃতি ভেঙে যায়, যখন বন্ধুরা হারিয়ে যায়, আত্মীয় স্বজন বিচ্ছিন্ন হয়ে যায়, এই সব কিছুর ভিতর দিয়ে নতুন নতুন করে যে সামাজিক কাঠামো তৈরি হয়, এর মধ্যে কিন্তু মানুষের দুঃখ কষ্ট বেদনার গভীরতাটা এটা ব্যাখ্যা করবার মতো ভাষা আমার জানা নেই। এই বাস্তবতায় দাঁড়িয়ে তিস্তা নদী নিয়ে কার্যত কোনো গঠনমূলক কাজ এখন পর্যন্ত হয়নি। আমরা দেখি যে দেখুন, সারা দেশে যখন 3 লাখ কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করেছিল এই আওয়ামী দুঃশাসনের সময়, বলছি 3 লাখ কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছিল সারা দেশে, তখন মাত্র 8,500 কোটি টাকা দিয়ে এইখানকার কোনো কাজ করা যায়নি। যদিও এখানে পাওয়ার চায়না বলেছে 8,500 কোটি টাকা, তাদের সেটি সমীক্ষা করা হয়নি। কেউ কেউ বলে থাকে যে এটি সমীক্ষা হয়েছে, ফিজিবিলিটি স্টাডি হয়েছে, এটি আসলে হয়নি। এটাকে বলা যায় একটা ধারণাপত্র। চীনের পক্ষেও এটাকে বলা হয়েছে সমীক্ষা, বাংলাদেশের পক্ষেও এটাকে গ্রহণ করা হয়েছে সমীক্ষা হিসাবে, কিন্তু এটি সমীক্ষা নয়। কারণ সমীক্ষা হতে হলে যা কিছু থাকতে হয়, এখানে সবকিছু নেই। এখন এই বাস্তবতায় যখন এখানে কাজ করবার জন্য বাংলাদেশের উচিত ছিল এমন কারোর কাছ থেকে সহযোগিতাটা নেওয়া যেখানে ভারত এবং চীনের এই ভূরাজনৈতিক জটিলতায় পড়তে না হয়, হয় নিজের অর্থায়নে, না হলে অন্য কোনো জায়গা থেকে। সেটি করা হলো, একবার ভারত থেকে নেওয়ার কথা বলা হয়, একবার চীন থেকে নেওয়ার কথা বলা হয়, ভারত আপত্তি করে। এই আপত্তির জায়গাটায় যেটি হয়েছে, বাংলাদেশের এত নতজানু চরিত্র ছিল। আমি 2014 সালের একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। 2014 সালে ভারত একতরফা পানি প্রত্যাহার শুরু করে। এই বছর 65,000 হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছিল সেচ প্রকল্পের আওতায়। এবছর যখন পানি একদমই ছিল না, মানে কোনো পানি নেই, রেশনিং সিস্টেমে গেটগুলো বন্ধ করে দিয়ে একদিকে কখনো আরেক দিকে কখনো এরকম করে পানি দেওয়া হচ্ছিল, তখন হাজার হাজার হেক্টর জমি মাটি ফেটে চৌচির হয়েছিল। এখানকার মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল, কিন্তু সরকারের পক্ষে, বাংলাদেশ সরকারের পক্ষে কোনো আপত্তি জানানো হয়নি। আপনাকে বলি, 2020 সালে অক্টোবর মাসে হঠাৎ করে গজলডোবায় সমস্ত গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশ অংশে যে পরিমাণ ভাঙন আর বন্যা হলো, এরও কোনো প্রতিবাদ জানানো হয়নি বাংলাদেশ থেকে। ভারত যে একতরফা পানি প্রত্যাহার করে, এরও কোনো প্রতিবাদ করা হয় নাই বাংলাদেশের পক্ষে। স্যার একটা কথা বলেছেন যে উত্তর দিকেও খাল খনন শুরু হয়েছে। উত্তর দিকে খাল খনন শুরু হয়েছে মূলত তাদের ভাষায় জলঢাকা নদী, আর বাংলাদেশের ভাষায় হচ্ছে ধরলা নদী। আমরা যেটাকে ধরলা নদী বলি, ভারতে সেটাকে বলা হয় জলঢাকা নদী। অর্থাৎ তারা জলঢাকা নদীর পানি প্রত্যাহার করবার জন্য নতুন করে ক্যানেল খুঁড়ছে, এবং এই ক্যানেল যখন তারা খুঁড়ে ওই পানি নেবে, মাঝখানে সানিয়াজান, রত্নাই, শিঙ্গিমারি সহ বেশ কিছু নদীর পানি, আমাদের আন্তঃসীমান্ত নদীর পানি, সেগুলো কিন্তু ওই খাল দিয়ে চলে যাবে। অর্থাৎ বাংলাদেশ ভারতের কাছে এত নত হয়েছিল যে তিস্তার সংকট তো ভারত তৈরি করেছে অনেকখানি। কারণ তারা পানি যেভাবে প্রত্যাহার করে, এটি তো মানে আমরা যদি নদীর কথা বাদও দেই,
একটা দেশ তো ভাটির দেশের অর্থনৈতিক ক্ষতি করতে পারে না, পরিবেশের ক্ষতি করতে পারে না, জীববৈচিত্র্যের ক্ষতি করতে পারে না। ভারত যে কাজটি করে এটি অমানবিক এবং সভ্যতা বর্জিত। প্রতিবেশী দেশ হিসাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বদলে নদীর প্রশ্নে তারা একটা শত্রু রাষ্ট্র। তো এই শত্রু রাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা বজায় রাখা দরকার ছিল, যেহেতু বিনা ভোটে নির্বাচন, বিনা ভোটে মানে সরকার গঠন করে থাকবার চেষ্টা, ফলে নিজের চেয়ারটার কথা বিবেচনা করে, নিজের ক্ষমতার কথা চিন্তা করে তিস্তা পাড়ের মানুষের স্বার্থ দিয়েছে জলাঞ্জলি। এবং বারবার করে বলা হয়েছে আমরা একটা মহাপরিকল্পনা আর বাস্তবায়ন করব, কিন্তু কার্যত এই মহাপরিকল্পনায় সরকারের কোনো মনোযোগ ছিল না। তিস্তা পাড়ের 2 কোটি মানুষ তাদের তীর্থের কাকের মতো চেয়ে আছে যে এর ভাঙনটা বন্ধ হবে আর এর পানিটা ন্যায্য হিস্যার ভিত্তিতে পাওয়া যাবে। দেখুন, এই আজকে মানে এই শুরু হয়েছে 2 দিন ব্যাপী একটা আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন করছে আসাদুল হাবিব দুলু বলে একজন বিএনপির নেতা আছেন, যিনি মন্ত্রীও ছিলেন এক সময়। তার নেতৃত্বে একটা আন্দোলন হচ্ছে। এখানে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিকরা এসেছেন, তারেক রহমানও আগামীকাল বক্তব্য দেবেন। প্রচুর মানুষ, মানে তিস্তার কর্মসূচি মানে হচ্ছে লোকের লোকারণ্য হওয়া। আমরা সেই 2011 সালে যখন তিস্তার পানি বন্টন চুক্তিটা চূড়ান্ত হয়েছিল, মনমোহন সিং বাংলাদেশে এলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না। এইটায় ভারতের আমরা মনে করি একটা অভিনব কৌশল, এটা একটা খেলা। সেটি হচ্ছে মনমোহন সিং আসবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন না, কিন্তু বলা হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না বলে এই তিস্তা চুক্তিটা করা গেল না। কেন বলছি এটা তাদের অভিনব কৌশল? কারণ 2011 সালে ভারতের কেন্দ্রীয় সরকার এখান থেকে ফিরে গিয়ে তিস্তার সেচ প্রকল্প বৃদ্ধি করবার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অনেকগুলো টাকা দিয়েছে। তাহলে কেন্দ্রীয় সরকার যখন পশ্চিমবঙ্গ সরকারকে অনেক টাকা দেয়, তখন আমরা বুঝতে পারি যে আসলে মনমোহন সিং তিনি আসলে তিস্তা চুক্তি করবার ক্ষেত্রে যতখানি আগ্রহী, তার চেয়ে বেশি আগ্রহী হচ্ছেন তিস্তার সেচ প্রকল্প বৃদ্ধি করবার জন্য। ঠিক এই বাস্তবতায় দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার কি করতে পারে সেটিও একটি ভাববার বিষয়। গত কয়েকদিন আগে তিস্তা নিয়ে একটা শুনানির অনুষ্ঠান আয়োজন হয়েছিল। সেখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসেছিলেন। তারা এসে কথা বলেছেন। সেই জায়গায় সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন যে চীনের সঙ্গে কথাবার্তা হয়েছে, চীন 2 বছর সময় চেয়েছে। এই যেই কাজটা করা হয়েছিল, প্রকল্প গ্রহণ করার জন্য যে কাগজপত্র তৈরি করা হয়েছিল, এটি নদী বান্ধব নয়, ফলে নতুন করে কাজ করতে হবে, তার জন্য তারা 2 বছর সময় চেয়েছেন এবং বাংলাদেশের পক্ষে সেই সময় দেওয়া হয়েছে। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে এই কাজটা শুরু করা দরকার। আমরা একটা কথা সবসময় বলে এসেছি, আমাদের সাথে এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিছু মানুষের একটা দ্বিমত আছে। দ্বিমত কোনো খারাপ কিছু নয়, যত মতানৈক্য থাকে আমি মনে করি বুদ্ধিবৃত্তিক জায়গায় সেটা সৌন্দর্য। সেটি হচ্ছে যে তাদের কথা হচ্ছে মহাপরিকল্পনা তিস্তার জন্য ক্ষতি। আর আমরা বলে এসেছি মহাপরিকল্পনা হোক, মেগা প্রজেক্ট হোক, যে নামে হোক না কেন, এখানে এমন একটা প্রকল্প গ্রহণ করা হোক যার ভেতর দিয়ে তিস্তা নদী বাঁচবে, তিস্তার 2 পাড়ের কৃষক বাঁচবে, তিস্তার জীববৈচিত্র্য বাঁচবে, কৃষি বাঁচবে, কৃষি নির্ভর এখানকার জনপদ বাঁচবে। ধন্যবাদ। এর জন্য আমরা বলছি বিজ্ঞান উন্নত বিশ্বের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এখানকার কাজটা করতে হবে, কিন্তু সেই কাজ এখন পর্যন্ত হয়নি। প্রফেসর আইনুন নিশাত, তিস্তা প্রকল্পে চীন ভারত ছাড়া বাংলাদেশের সামনে কোনো বিকল্প আছে কিনা? আমার জন্যে কনফিউজিং হচ্ছে এই যে মহাপরিকল্পনার কথা বলেন, এটা কি? এটাকে বায়বীয় পদার্থ। এই যে 2-3 উপদেষ্টা গেলেন, গণশুনানি হলো, তাই না বললেন তহিন ওয়াদুদ। এখন যিনি আমাদের পরিবেশ এবং পানির উপদেষ্টা, তিনি তো একসময় মানবাধিকার আইন বেলার প্রধান ছিলেন এবং জনসাধারণকে সম্পৃক্ত করা, তথ্য স্বচ্ছ রাখা, আদান প্রদান করা, এটার প্রবক্তা ছিলেন। আমি একসময় বুয়েটে প্ল্যানিং সাবজেক্টটা পড়াতাম, কি করে একটা বড় পরিকল্পনা করতে হবে। তার প্রথম ধাপটা হচ্ছে একটা মাস্টার প্ল্যান লাগবে, একটা মহাপরিকল্পনা লাগবে। এই মহাপরিকল্পনার কথা শুনেছি, এখনো তারে চোখে দেখিনি, শুধু বাসি শুনেছি।
কোথায় এই ডকুমেন্ট? ইন্টারনেট ঘাটলে একটা 6.5 মিনিটের ভিডিও আছে, যেটাতে কিছু তথ্য, ওই যে স্যার যে কথাটা বললেন 3টা ভাগ করা হয়েছে ইত্যাদি, এবং মূল কি কি কাজ করা হবে, খুব ভালো কথা। এটা কিন্তু সমীক্ষা না, ঠিকই বলা হয়েছে। এরপরে নিয়ম হচ্ছে এই মাস্টার প্ল্যানটা যে পুরো এলাকা জুড়ে করা হবে, এটাকে কতগুলো প্রোগ্রামে ভাগ করা, তারপরে প্রোগ্রামকে কতগুলো প্রজেক্টে ভাগ করা, তারপরে তার ইমপ্লিমেন্ট করা। যারা নদী নিয়ে কাজ করেন, পানি বিজ্ঞানী কিংবা পরিবেশ বিজ্ঞানী কিংবা জিওলজিস্ট, অন্য যারা কাজ করেন, তারা নিশ্চয়ই এই পরিকল্পনার বিরোধিতা করবেন, কারণ এটা মাথামুন্ডু আমি কিছু বুঝি না। কারণ হচ্ছে একটা নদীর ওভারঅল ব্যালেন্স ঠিক রাখার জন্যে তার প্রবাহ জানতে হবে, তার সেডিমেন্ট লোড জানতে হবে, সেডিমেন্টের আকৃতি প্রকৃতি জানতে হবে, এবং স্লোপ জানতে হবে। এখন এটা খুব স্টিপ স্লোপ, তার সাথে তাদের প্রশস্ততা, গভীরতা ইত্যাদি। আমি এটা বলা হচ্ছে এই নদীটা কোনো কোনো জায়গায় 3 কিলোমিটার 4 কিলোমিটার প্রশস্ত, সেটাকে তারা ঠেলে নিয়ে আসবেন। ওই যে 3টা ভাগ করলেন, কাউনিয়া ব্রিজের উত্তরে 800 মিটারে, তো 2 কিলোমিটার থেকে 800 মিটার, এটা আমার কাছে একটা অবাস্তব প্রকল্প। এবং তার দক্ষিণে 4 কিলোমিটার 5 কিলোমিটার থেকে 1 কিলোমিটারে নিয়ে আসবে, এবং এই মুহূর্তে নদীটা যেভাবে প্রবাহিত হচ্ছে সেইখানে ফিক্স করা হবে। তার জন্য 50টা গ্রোয়েন করা হবে, মাত্র 50টা। নদী ফুৎকারে উড়িয়ে দেবে এই 50টা গ্রোয়েনকে, এত সোজা কাজ না। চীনারা অভিজ্ঞ, তারা এগুলো জানেন, তারা হোয়াংহো কন্ট্রোল করেছে, আমার দেখার সুযোগ হয়েছে, চীনা বিজ্ঞানীদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। ভারতীয়রাও অভিজ্ঞ, আমরা কি অনভিজ্ঞ? মোটেই না। আমাদের পয়সা নেই, আমাদের টাকা নেই। আপনি অর্থায়ন করেন, আমরা এটা ডিজাইন করে দেবো, কনস্ট্রাক্ট করে দেবো, ওদের থেকে ভালো করে দেবো, কারণ আমাদের নদী আমরা জানি, চিনি আমরা। কিন্তু এখন যেটা চীনার ওই যে, এবং ওই একটা দলিল আছে ইন্টারনেটে, আরেকটা দলিল আছে, আমি অবশ্য আজকে খুঁজে পাইনি, সেটা হচ্ছে যে দলিলটা একনেকে যাওয়ার পরে সরকার এটা অ্যাপ্রুভ করে। এই বোধহয় 20-25 পৃষ্ঠার ডকুমেন্ট, আর একটা 1/4 পেজ সাইজের একটা ম্যাপ আছে কি কি করা হবে। তো নদীটাকে সংকুচিত করবে। আর বাংলাদেশ যেহেতু জমির অভাব, কেউ যদি আমাকে বলে এই কাজ করলে প্রচুর জমি ফ্রি পাবে, তাহলে আমরা লাফালাফি করতে থাকি। সো বলা হচ্ছে নদীটাকে যেটা 3 কিলোমিটার সংকুচিত করবো, 1 কিলোমিটার ঘুরে আসবে, অর্থাৎ গড়ে 2 কিলোমিটার, আর দৈর্ঘ্য যদি 115-20 কিলোমিটার ধরি, তাহলে অতটা জমি বাঁচবে। সেখানে কি করব আমরা? এক্সপোর্ট প্রমোশন জোন করব, নগর বানাবো ইত্যাদি। আমরা ওই দিকে চলে গেছি। নদীটার কি হবে? যে টাইটেলটা দেয়া হয়েছে প্রজেক্টটার, সেখানে 2টো টাইটেল আছে। একটা হচ্ছে কি বলবো, সাস্টেনেবল রিভার ম্যানেজমেন্ট প্রজেক্ট, আরেকটা শব্দ আছে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট, অর্থাৎ নদীটাকে আবার বাঁচিয়ে তুলতে হবে। তো বাঁচিয়ে তোলার প্রথম শর্ত তো হচ্ছে পানি। শুকনো মৌসুমে যদি পানি শূন্য হয়, ভারত যদি পুরোটা তুলে নেয়, তা আমি কী রেস্টোর করব? জীববৈচিত্র্য কী করে রেস্টোর করব? ইকোসিস্টেমের পয়েন্ট অফ ভিউ থেকে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তুহিন নদী একটু কথা শুরু করেছিলেন। এখানে আগে বড় বড় একটা মাছ পাওয়া যেত বাঘায়, এখানে একটা ছোট মাছ ছিল বৈরালি কিংবা তাই না, পিয়ালি বলা হয়। প্রচুর কচ্ছপ ছিল, প্রচুর। আমি সেগুলোতে গেলাম না, কিন্তু মানুষের যে প্রয়োজন, জীববৈচিত্র্যের সাথে যে সম্পর্ক, এটা ঠিক রাখতে হবে। তো যেটা বলা শুরু করেছিলাম, তাহলে একটা মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান থেকে প্রোগ্রাম, প্রোগ্রাম থেকে প্রজেক্ট, প্রজেক্টের ফিজিবিলিটি লাগবে, করা হয়নি। আপনি 2 বছরে কি করে করবেন? এর থেকে বেশি সময় লাগবে। এবং যেটার প্রবক্তা আমাদের পানিমন্ত্রী, পানি উপদেষ্টা, তিনিই তো দেখছি ওনার কথার কোনো ধারাবাহিকতা রাখছেন না। আরেকটা মজার কথা হচ্ছে, আমাদের 3 জন উপদেষ্টা, আইন উপদেষ্টা, যার পিএইচডি হচ্ছে এই সাবজেক্ট, যিনি গবেষণা করেছেন ডক্টরেট পাওয়ার জন্যে নদীর আইন কি করে অ্যাপ্লাই করতে। উনি পণ্ডিত মানুষ, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু ওই আইনটা আমাদের এখানে কিভাবে প্রযোজ্য, এ ব্যাপারে আমাদের থেকে ভারতীয়রা অনেক এক্সপার্ট। 1958 অথবা 56 ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট অ্যাক্ট ভারতের, এবং ব্রিটিশ আমলে ভারতের দক্ষিণের নদীগুলোর ব্যাপারে তারা কিন্তু আইনগত ব্যবস্থা নিয়েছে। এই মুহূর্তে উত্তর ভারতে গঙ্গার যে 2টো উপনদী, যমুনা এবং গঙ্গা, তার পানি বন্টনের ব্যবস্থা কিন্তু করা আছে, কিন্তু এটা থেমে গেছে বিহারে এসে। বোকা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর বিহার। আমরা তো গেছি,
কিন্তু ওয়েস্ট বেঙ্গল মারামারি করে আমাদের সাথে, কিন্তু উত্তর যে পানি নিয়ে গেল উত্তরপ্রদেশ, এবং সেখানেও শান্তি নেই। এবছর যদি লক্ষ্য করেন, দিল্লি মেট্রোপলিটন এরিয়া কমপ্লেন করেছে হরিয়ানা পানি দেয় না, হরিয়ানা বলছে পাঞ্জাব পানি দেয় না, সুপ্রিম কোর্ট পাঞ্জাবকে বলেছে পানি ছাড়ো। অর্থাৎ এটা খুব সহজ সমাধান না। আইনের কথা যারা বলেন, আমার বিশ্বাস এই দুদিন ধরে যে আলোচনা হবে, পণ্ডিত ব্যক্তিরা শুধু আইনের দোহাই দেবেন, কিন্তু এই আইন কার্য করার কোনো বৈশ্বিক ব্যবস্থাপনা নেই। উজানের দেশ যদি শক্তিশালী হয়, 4টা দেশ আছে, তারা যা খুশি তাই করে, চীন, তুরস্ক, ব্রাজিল, আর আরেকটা নাম ভুলে গেলাম, যাই হোক। আর ভাটির দেশ শক্তিশালী ছিল ইজিপ্ট। যে কারণে উজানের কোনো দেশকে কিছু করতে দিত না, ইথিওপিয়াকে আটকে রেখেছিল। কিন্তু এখন এই ফাঁকে ইথিওপিয়া ড্যাম বানিয়েছে, পানি ধরে রাখছে। যেহেতু ইজিপ্টের সাথে ইথিওপিয়ার কোনো বর্ডার নেই, আপনি শুনলে অবাক হবেন, ইজিপ্ট আর্মি মুভ করেছে সোমালিয়াতে, যাতে ইথিওপিয়া অ্যাটাক করতে পারে। আজ ইজিপ্টের সেই পরিমাণ ক্ষমতা নেই, অনেক জটিলতা আছে। কাজে আমাদের এখানে আমি মনে করি কারিগরি আলোচনাটা ভিত্তি দেবে, কি লাগবে, সুবিধা অসুবিধা, ক্ষয়ক্ষতি, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এবং ডাইরেক্ট ইনডাইরেক্ট বলছি, তার সাথে ক্লাইমেট চেঞ্জ আসছে, দিনে দিনে আরও জটিল হবে। এই কাজটা কারিগরি বিশেষজ্ঞরা করবেন, কিন্তু তারা সিদ্ধান্ত দিতে পারবেন না। প্রাতিষ্ঠানিক ব্যাপারটা আছে। স্যার, এই যে কাহিনীটা বললেন যে এই গত মাসে হঠাৎ তাদের গেট খুলে দিতে তারা বাধ্য হয়েছিল, কারণ উজানে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে তাদের পানি এসছিল প্রচুর। সো এটা তো একটা আনসার্টেন ইভেন্ট। ভারতের সাথে বাংলাদেশের একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা হতে হবে, ওই দীর্ঘমেয়াদী চুক্তির মধ্যে এটা থাকতে হবে। কাজেই দীর্ঘমেয়াদী চুক্তিটাতে বন্টন থাকবে, ব্যবস্থাপনা থাকবে। এখন ব্যবস্থাপনার একটাই সূত্র হচ্ছে বর্ষার পানি ধরে রাখতে হবে। স্যার যে কথাটা বললেন যে অনেকগুলো ড্যাম তৈরি হয়েছে, আসলে এগুলো সব রান অফ দ্য রিভার, জলাধার তৈরি হয়নি। এগুলো হচ্ছে বর্ষার পানি, যে পানি আসছে নেমে যাচ্ছে, উচ্চতাটা ব্যবহার করছে, কিন্তু বড় জলাধার দরকার। এখন থেকে 15-20 বছর আগে সবচেয়ে উজানের প্রদেশ সিকিম, তারা আগ্রহী ছিল, তারা কথাবার্তা বলতো, কিন্তু আমরা এগোইনি। সো আমি শেষ করছি আমার এই কথাটা, ঠান্ডা মাথায় বুঝতে হবে সমস্যাটার সমাধানটা রাজনীতিবিদদের করতে হবে, কারিগরি ভিত্তি লাগবে, আইনের কথাবার্তা বলা যেতে পারে, কিন্তু ইমোশনালি কিচ্ছু হবে না। থ্যাংক ইউ। ডক্টর রফিকুল্লাহ হাসান খান, একটু আপনি আমাদেরকে বলবেন যে আমরা জানি যে শুষ্ক মৌসুমে উজানে পানি প্রত্যাহারের কারণে তিস্তা শুকিয়ে যাচ্ছে এবং বর্ষায় উজানের পানিতে নদী তীরে বন্যা ভাঙনে বিপুল সংখ্যক মানুষ দুর্যোগে পড়ে, আমরা ডক্টর তুহিনের কাছ থেকে শুনছিলাম। এবং এর ফলে বাংলাদেশের কি পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়, এর কোনো বিশদ সমীক্ষা বা পরিসংখ্যান কি আছে বা করা হয়েছে কখনো? যেটা হচ্ছে এটাতে উত্তরবঙ্গকে বলা হতো, বিশেষ করে এই নদীর অববাহিকা যে পাশের যে লোকজন বাস করতেন বলা হতো মঙ্গার জায়গা। এই অর্থনৈতিক দিয়ে এই 22 মিলিয়ন পিপল, মানে 2,20 লক্ষ লোক যেখানে এফেক্টেড হয়েছে। আর যারা আমাদের দেশের শস্য ব্যবস্থায় 14% করে, তো এটার ইম্প্যাক্ট তো দেশে সবসময়ই হবে। এটার জন্যে আমি এই থেকে তিস্তা মহাপরিকল্পনা যেটার কথা বলা হয়, আমরা যেটা বাইরে থেকে শুনেছি এবং পত্রপত্রিকার মাধ্যমে এবং বাংলাদেশ ওয়াটার বোর্ডের কিছু তথ্যর মধ্যে থেকে যেটা দেখেছি, যে তারা যে প্রজেক্টের কথা বলছে তিস্তা মহাপরিকল্পনার কথা, সেখানে ওরা তার দাবি করছে যে এটা রিজেনারেট করবে। আমি একটি কথা বলি আর কি, আমরা একটা গুজব না সত্য কথা এটা বলা মুশকিল, যে এই প্রজেক্টের কথাটা যখন বলা হয়েছিল তখন বাংলাদেশের 2 শিল্পপতি, একজন হচ্ছে উপদেষ্টা ছিলেন, এখন বোধহয় গ্রেপ্তার আছেন, উনি জায়গা কিনে ফেললেন নদীর পাশ দিয়ে। আমি জিজ্ঞেস করলাম যে এটা কি সত্যি, তো বলে হ্যাঁ সত্যি, এবং তারা নদীও কিনে ফেলেছে, যে এই এলাকায় আমাদের
শিল্প বাণিজ্যের জন্য প্রতিষ্ঠান করা হবে আর কি, সেগুলোর জন্য। তো এই তিস্তা প্রজেক্ট কি হবে, কতটুকু যাবে, তার আগেই তারা প্রিএম্প্ট করেছে যে এখানে যদি রিজেনারেশন হয় সেখানে আমরা জমি কিনে সেখানে প্রতিষ্ঠান করব। কাজে অর্থনৈতিক দিক দিয়ে এই নদীর উপকূলবর্তী অঞ্চলগুলোকে করার জন্য একটা প্রচেষ্টা তো হয়েছে আর কি। কিন্তু তিস্তা প্রজেক্টের ব্যাপার নিয়ে আমাদের যে উপদেষ্টা যেটা বলেছেন, জিজ্ঞেস করেছেন লোকজনকে তিস্তা মহাপরিকল্পনায় কি আছে আপনারা কি জানেন? এটা কিন্তু জেনুইন কোশ্চেন। আসলে আমাদের যে কথাটি অধ্যাপক নিশাত সাহেব বললেন, কথাটা সত্যি। আমরা কি তিস্তার সম্পর্কে, এটার এফেক্ট কি হতে পারে এই প্রজেক্টের, সে সম্পর্কে আমরা কতটুকু জানি? যতটুকু পত্রপত্রিকার মধ্যে জানা যায় সেটা চায়না পাওয়ারের কিছু ডকুমেন্টারিতে তারা ছবি টবি দেখিয়ে তারা একটা ইমেজ তৈরি করার চেষ্টা করেছে। সেখানে যারা নদী গবেষক আছেন তারা অনেক প্রশ্ন তুলেছেন। কারণ এই নদীটার প্রকৃতিটা কি? এই নদীটা দুটো আমরা বলি, একটা হচ্ছে বিনুনি নদী, অর্থাৎ আপনার আমাদের যে মাথার চুলের বিনুনি করা হয় ঠিক তেমনি আসে, যেটা ব্রেডেড রিভার বলা হয় আর কি। এর পলি যেগুলো আসে সেগুলো যদিও পলির সংখ্যা কমে গেছে নুড়ি পাথর এগুলোর জন্য, এটা একটা প্রাকৃতিক নদী, সেটা আসে, এটার পরিবর্তন হয় এটার জায়গাটায়। সেই পরিবর্তনটাকে যদি আমি খালে পরিণত করি, সেটা দিয়ে আমরা একটা নব্যতা বৃদ্ধি করে যদি করি, সেটার পরিণতি কি হবে? আর আমাদের যেটা রংপুর থেকে আমাদের যে অধ্যাপক বললেন যে এখানে অনেক ছোট ছোট নদীগুলো আছে, সেই নদীর সঙ্গে এটার কি যোগাযোগ হবে? এই আমাদের যে খাল করে ফেলছি সেগুলোর ব্যাপারে কোনো স্বচ্ছতা নেই। হয়তো আমার মনে হয় যে এই প্রশ্নগুলো তুলেই আমাদের উপদেষ্টা সেটা চীনকে বলেছে যে ইউ হ্যাভ টু রিঅর্গানাইজ দ্যাট থিং অ্যাকর্ডিং টু আওয়ার নিড। আমাদের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে হতে পারে এটা, কিন্তু এটা তাদেরকে বলা উচিত। এই ক্লিয়ার কাট কনসেপ্টটাকে দেওয়া উচিত যারা এই নদীর ব্যাপার নিয়ে কাজ করছে, যে এর পরিণতি কী হতে পারে। 40 থেকে একটি সমীক্ষায় বলছে 40 থেকে 80 বছর বয়স, 80 বছরের মধ্যে এটা এই প্রজেক্টটা একদম সম্পূর্ণ অকার্যকরী অবস্থায় চলে যাবে। এখন এটা একটা প্রেডিকশন, সেখানে অনেক তথ্য তুলে ধরা হয়েছে যে আপনি নদীর নব্যতা কমিয়ে ফেলছেন, তাতে যে স্রোত এবং এগুলো আসবে সেগুলো নদীর ভাঙ্গনও বাড়তে পারে। হুয়াংহো তারা করেছে, হুয়াংহো একটা ডিফারেন্ট টাইপ অফ নদী। হুয়াংহোর সঙ্গে আপনার তিস্তার করা যায় না আমি যতটুকু জানি। আমি বিশেষজ্ঞ নই বা এগুলোর, আমরা যেটা খবর পেয়েছি সেটা, হ্যাঁ হুয়াংহোকে চায়নার দুঃখকে তারা অনেক পরিবর্তন করেছে এটার মাধ্যমে। আর চায়না একটি দেশেরই নদী, এখানে আবার দু দেশে। তবে একটা কথা এটা যেটা আমাদের অধ্যাপক সাহেব বললেন রংপুর থেকে, কথাটা ঠিক, ভারত কিছুতেই ছাড় দেবেন বলে মনে হয় না। আমার যেটা মনে হচ্ছে, যেটা অতীতের অভিজ্ঞতা থেকে একটার পর একটা যুক্তি করা হয়েছে, এবং শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর সঙ্গে যখন শেখ হাসিনা দেখা করেন সেখানেও একটা চিঠি তাকে দেখানো হয়েছে যে এটা হচ্ছে মমতা ব্যানার্জি পাঠিয়েছে, যে আমাদেরকে ছাড়া তোমরা কোনো, আমি চিঠিটা দেখলাম এর মধ্যে, যে আমাদেরকে ছাড়া তোমরা কোনো আলোচনা করতে পারবে না বাংলাদেশের সঙ্গে। তো এটা একটা এক্সকিউজ কিনা যে না এটা আমরা করবো না, সেটা দেখতে হবে। আপনি যথার্থভাবেই বলেছেন, এই নীল নদকে নিয়ে যেটা হয়েছে, ক্ষমতায় যার সে সেটাকে নিয়ন্ত্রণ করবে। ইভেন আপনার প্যালেস্টাইনিয়ানের এলাকাগুলো নিয়ে যে জর্ডান রিভার, সেটা নিয়েও আপনার হলো ইসরায়েল সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং পানি থেকে বঞ্চিত করছে। কাজেই ওইটা মাথায় রেখেই আমাদের পরিকল্পনাটা করতে হবে যে আমরা সহযোগিতা পাবো কিনা। এই আন্তর্জাতিক আইনগুলোর অনেকেই ধারে না যারা
ক্ষমতাবান। ধন্যবাদ ডক্টর তুহিন ওয়াদুদ। ডক্টর খান যেমনটা বলছিলেন যে ভারত কিছুতে ছাড় দেবে না, প্রফেসর আইনুন নিশাত খান বলছিলেন যে রাজনৈতিক সমাধান আসলে দরকার। আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আমাদের বিশেষজ্ঞরা প্রায় সবাই বলছেন যে ভারতের কাছ থেকে ন্যায়সঙ্গত পানি প্রাপ্তি নিশ্চিত করতে হবে, কিন্তু আমরা সবাই জানি যে ভারত বাংলাদেশের সম্পর্কটা এখন অত্যন্ত নাজুক এবং ভারত বলছে যে তারা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী, সামগ্রিক বিষয়ে কাজ করতে আগ্রহী। তো এই পরিস্থিতিতে আপাতত কি আমরা ধরে নিতে পারি, মানে নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় কিনা যে এই সরকার যতদিন আছে এই বিষয়ে অগ্রগতির আশা একেবারেই ক্ষীণ? আমি তো মনে করি শুধু এই সরকারের সময়ে নয়, পরবর্তীতে নির্বাচিত সরকারও যদি আসে তখনও তারা এসে যেসব কথাবার্তা বলবে তাতে করে চীনের কাছ থেকে যে আলাপটা এগিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে সেটা কতখানি আলোর মুখ দেখবে সেটা কিন্তু বলা কঠিন। আমি বুঝি সেটা হচ্ছে অনেকদিন ধরে কাজ করে বা এই নানান বাস্তবতা পর্যবেক্ষণ করে যেটা মনে হয় সেটা হচ্ছে চীনের কাছ থেকে এবং ভারতের কাছ থেকে এই প্রকল্প বিষয়ক জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। এটি হচ্ছে এক। আর একটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে আলোচনাটা তুলবার চেষ্টা করা দরকার যে ভারত কোন ভূমিকায় আছে। ভারত যদি পানি নাও দেয়, সারা পৃথিবীর মানুষ জানুক যে ভারত পানির প্রশ্নে একটা শত্রু রাষ্ট্র, তার পানির যে শোষক চরিত্র এটা জানা দরকার। এখানে সৈয়দা রেজওয়ানা হাসানের ব্যাখ্যাটা দিলেন আর একজন আলোচক, উনি কিন্তু এখানে এসে জনগণকে জিজ্ঞাসা করেছেন, এটা আমার কাছেও একটু ভালো লেগেছে, যে আপনারা কি জানেন এটার ভিতরে কি আছে? যে না, তো জানেন না তাহলে সেটা চান কেন? তো উনি বলেছেন যে আমরা কথা বলেছি এবং এটা জনগণের সাথে কথা বলে তারপর এই কাজ করতে হবে, তার আগে এটা চূড়ান্ত হবে না। আমি স্যার এখানে আছেন, আমি একটা তথ্য দিয়ে রাখতে চাই স্যার, সেটা হচ্ছে আপনি বোধহয় নিশ্চয়ই এর মধ্যে তিস্তা দেখেননি কাছাকাছি সময়। আমি গত মাসে তিস্তা নদীর পুরোটাই নৌকায় করে ঘুরেছি, পুরো নদীটাই নৌকায় করে ঘুরেছি দেখবার জন্য, বুঝবার জন্য। সেখানে লালমনিরহাটের ডাউয়াবাড়ির দিকে দেখলাম নদীটা পানির প্রবাহ যেটুকু আছে সেটা প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি হবে, গভীরতা কম কিন্তু এত জায়গা জুড়ে প্রবাহিত হচ্ছে। এই নদীটাই আবার মহিপুরে এসে দেখছি, গঙ্গাচড়া উপজেলায় রংপুরে, সেখানে 300 মিটারে চলছে। তো ওখানে যে পরিমাণ পানি এবং স্রোত, এখানে এসে কিন্তু স্রোতও কম, পানিও কম। এটা হচ্ছে একটা পর্যবেক্ষণ। আর একটা হচ্ছে যে সবাই যেটা বলেছেন তিস্তা নদীর ক্ষেত্রে, এটা খুবই অদ্ভুত নদী। আমি একটা উদাহরণ এখানে বলতে চাই, যেমন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় গতিয়াশাম বলে একটা জায়গা আছে। ধরুন সেই জায়গায় বগুড়াপাড়া বলে একটা গ্রাম আছে। একবার যদি এরকম ঘটনা অনেকখানে ঘটেছে যে আপনি ধরুন এটা জুন মাসের শুরুতে গিয়ে গ্রামটা ঘুরে ফিরে এলেন, দারুণ। আপনি ঠিক জুলাই মাসের শুরুতে গিয়ে দেখলেন যে এই নদীটা, গ্রামটা সম্পূর্ণ ভেঙে গেছে এবং প্রচুর পানির স্রোত। আপনি আগস্ট মাসে গিয়ে দেখলেন সেখানে এত চর জেগে উঠেছে, দেখে মনে হবে এই চরের বোধহয় বয়স বেশ কয়েক বছর। তো এই হচ্ছে একটা অদ্ভুত চরিত্রের নদী। আমি এই 200-250 বছর আগের একটা লেখা পড়লাম একজনের, সেখানে বলছে তিস্তা নদী হচ্ছে পাগলি নদী। এটাকে আগে থেকেই এরকম বলা হয়েছে। স্যার যথার্থই বলেছেন যে এর সেডিমেন্টের স্ট্রাকচার থেকে শুরু করে সবকিছু, কিন্তু এই বিশ্লেষণটা হয় নাই। আমরা মনে করি যে একটা মহাপরিকল্পনা গ্রহণ করা হবে এর জন্য নদী পাড়ের মানুষের সাথে, সেটি যদি এই পাড়ের মানুষের ক্ষতি হয় সেটা আমরা করতে চাই না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে আমি 115 কিলোমিটার ঘুরে এলাম, এই ঘুরে এসে যেটা দেখেছি কাউনিয়া পয়েন্টে, বিশেষ করে লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়ন থেকে শুরু করে বাম তীরে একদম ব্রহ্মপুত্রের যেখানে মিলেছে এই পর্যন্ত প্রায় 35-40 কিলোমিটার নদীটা আছে, এখানে 33 কিলোমিটার সম্ভবত। এই পুরো নদীটার বাম তীর যে পরিমাণ ভাঙন প্রবণ হয়েছে, যেহেতু তিস্তার বালুর যে স্ট্রাকচার তার চেয়ে অনেক ছোট এবং দুর্বল হচ্ছে সমতলের বালু, ফলে খুব দ্রুত সেগুলো ভেঙে যায়। তো এখন শেষ করতে হবে এখানে। হ্যাঁ, শেষ করছি।
সেজন্য আমরা বলছি যে তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশা, প্রতি বছর 1 লাখ কোটি টাকার ক্ষতি, সবকিছুকে আমলে নিয়ে তিস্তা বিবেচনা করে, তিস্তা পাড়ের মানুষের কথা বিবেচনা করে একটা কার্যকর প্রকল্প হোক, আর যেভাবেই হোক এটা গ্রহণ করা হোক, যাতে করে উত্তরের জীবন রেখা তিস্তা আবার অভিশাপ থেকে জীবন রেখাই হয়ে ওঠে। প্রফেসর আইনুন নিশাত, আন্তর্জাতিক নদ নদীর ব্যবহার বিষয়ে একটা জাতিসংঘের সনদ 1997 সাল থেকে কার্যকর, এবং এই সনদ ভাটির দেশগুলোর অধিকারের সুরক্ষা দিয়েছে বলে আমরা জানি। বাংলাদেশের উচিত, অনেকে মনে করেন এই সনদে স্বাক্ষর করা ভারতকে এই বিষয়ে আহ্বান জানানো উচিত। আপনার পরামর্শ কি? উত্তর কিভাবে দেব ঠিক বুঝে উঠতে পারছি না, বাট একটা জিনিস লক্ষ্য করেছি, 2011-তে যখন দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে, পররাষ্ট্র বিষয় হোক, যে বিষয়ে হোক, ব্যবস্থাপনার একটা দীর্ঘমেয়াদী ফ্রেমওয়ার্ক চুক্তি হয়েছিল, সেখানে আর্টিকেল 2/2-তে পরিষ্কার বলা আছে নদীর পানি অববাহিকা ভিত্তিক আলোচনা হবে এবং নদী ধরে ধরে আলাদাভাবে হবে। একইভাবে অন্যান্য সমস্যা নিয়েও 2011-র পরের থেকে যখন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা মিটিংয়ে বসেন, তার রিপোর্ট বের হয়। কাজেই সেখানে অনেক গাইডলাইন আছে, সেটা ধরে এগোতে হবে। আর আমি ঠিক প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছি না, কিন্তু একটা কথা বলতে চাই যে এই মুহূর্তে আমাদের উপদেষ্টা মণ্ডলীতে অন্ততপক্ষে 3 জন আছেন যারা এ ব্যাপারে প্রচুর। রেজওয়ানা হাসান, তিনি এই বিষয় নিয়ে ভারতের সাথে পানি বন্টন নিয়ে প্রচুর ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম করেছেন, জ্ঞানী লোক, কোনো সন্দেহ নেই। আসিফ নজরুল আইনমন্ত্রী, এই সাবজেক্টে তো পিএইচডিধারী। তৃতীয় যিনি পররাষ্ট্র উপদেষ্টা, ভারত বাংলাদেশ সমস্যা এবং এগুলো নিয়ে বহু কথা বলেছেন। অন্যদের কথা বাদ দিলাম, এবং ভারতে তিনি ছিলেনও। এই 3 জনই দেখেছি। মাঝখানে আমরা ইন্টারন্যাশনাল কনভেনশন যেটা আছে 97-এ সই করে ফেলবো বলে হইচই করলেন, তারপরে দেখলাম চুপসে গেলেন, কোনো কথাবার্তা বলছেন না। আর এই যে কথাটা বারবার বলা হচ্ছে যে স্থানীয় লোকজনের সাথে কথাবার্তা বলবো, নদীটাকে রিজেনারেট করব, কি করে রিজেনারেট করব। তো আমার আবেদন হচ্ছে বিশেষ করে পরিবেশ উপদেষ্টা এবং পানি উপদেষ্টার কাছে যে একটু ক্লিয়ার করে বলেন কি হচ্ছে। আজকে এই যে মানুষের মনে আশা জাগিয়েছেন যে রাজনৈতিক দল গিয়ে হইচই করছেন, সরকারের পক্ষ থেকে গ্রামের লোকের সাথে কনসাল্ট করা হচ্ছে, বলা হচ্ছে আমরা মহাপরিকল্পনা শুরু করব, তারপরে বলা হচ্ছে 2 বছর লাগবে এটাকে চূড়ান্ত করতে। কিন্তু কি চূড়ান্ত করবেন? এখন এই যে পার্টিসিপেটরি অ্যাপ্রোচে প্ল্যানিংয়ের কথা আমরা বিশ্বজুড়ে বলি, এটা কিন্তু শুধু গ্রামের লোকের কাছে গিয়ে কথা বললে তো হবে না। গ্রামের লোকরা বিজ্ঞ, কিন্তু একই সাথে এক্সপার্টদের সাথে কথা বলতে হবে, অভিজ্ঞ লোকের সাথে কথা বলতে হবে। কাইন্ডলি স্বচ্ছতা আনুন, কি হচ্ছে। অনেক খুঁজে পেপার পেয়েছি অনেক, কিন্তু ওই চীনাদের যে রিপোর্ট, এইটার উপরে একটা 6 মিনিটের ভিডিও পেয়েছি, এর বাইরে কিছু পাইনি। সো আমি আশা করব মানুষকে ওনারা আশ্বস্ত করবেন এক্স্যাক্টলি কি করছেন। সঠিক খবর জানা থাকলে কি বলবো, মানুষের অনেক আশ্বস্ত হতে পারে, শুধু শুধু আশ্বস্ত করবেন না। অনেক ধন্যবাদ। আপনি কিছু যোগ করবেন? আমার শেষ করতে হবে না। আজকে আমার আলোচনাতে আমি অনেকগুলো খবরগুলো যেটা পেলাম, যেটা আমি সেই অনুযায়ী যেটা দেখা যায় যে একটা জিনিস হচ্ছে যে কোনো পরিকল্পনা বা মহাপরিকল্পনার আগে এই ব্যাপারে যারা ইনভলভ তাদের সরাসরি যোগ দেওয়া দরকার। আর জিওপলিটিক্যাল সিচুয়েশনে এখানে অত্যন্ত প্রুডেন্ট ভূমিকা পালন করা দরকার, যে আমরা কি করছি বা আমরা কি করব সে ব্যাপারটা নিয়ে। কারণ শুধুমাত্র পরিকল্পনার নাম বলে যে আর ভিডিও দেখে যে এই হবে, এটা আমার মনে হয় সঠিক হবে না। যদি অনেক ধন্যবাদ ডক্টর তুহিন ওয়াদুদ, ডক্টর রফিকুল হাসান খান এবং প্রফেসর ডক্টর আইনুন নিশাত, অনেক ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, তিস্তাকে বাঁচাতে হবে এবং তিস্তার দুপারের মানুষকে বাঁচাতে হবে, জীববৈচিত্র্য রক্ষা করবার জন্য সেটাকেও বাঁচাতে হবে, এবং এর জন্য নানা পরিকল্পনার কথা বলা হচ্ছে, কিন্তু সেই পরিকল্পনাটা কীভাবে হবে, কারা করবে, ইস্যুটা অনেকটা টেকনিক্যাল,
অনেকটা জিওপলিটিক্যাল। সো এর সমাধান শুধুমাত্র সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা যাবে, আমার অতিথিরা সেটা মনে করেন না। নিঃসন্দেহে মানুষের কনসেন্ট নিতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু এর সমাধানটা আসলে রাজনৈতিক সমাধান করতে হবে রাজনৈতিকভাবে, এবং ভূ রাজনৈতিক যে সংকট আছে সেই সংকটের জায়গাটাও রাজনৈতিকভাবে আসলে সমাধান করবার উদ্যোগ নিতে হবে, এবং সেটা করবার সক্ষমতা দক্ষতা কতটা আমাদের আছে সেটাই এখন মূল বিবেচ্য বিষয়। এবং না থাকলে সেটা কিভাবে বাড়ানো যেতে পারে, কাদের সহযোগিতা নেওয়া যেতে পারে, সংশ্লিষ্ট এক্সপার্ট কারা আছে তাদের সঙ্গে কথা বলে দেশে বিদেশে একটা পথ বের করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।